বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের তৃতীয় অধ্যায় হলো থিওরি অফ সেটস বা সেট তত্ত্ব। সেট তত্ত্ব অধ্যায়ের আজকের লেকচারে তোমাদের স্বাগত জানাচ্ছি। এই অধ্যায়ের মূল টপিক হলো সেটের প্রাথমিক ধারণা, সেটের বিভিন্ন প্রকারভেদ, সেট প্রকাশের পদ্ধতি, সেটের কার্যক্রম, কার্টেসীয় গুণফল, ভেনচিত্র, ব্যবসায়ে সেট তত্ত্বের গুরুত্ব ও প্রয়োগ। এখন আমি সেট তত্ত্ব অধ্যায়ের প্রথম টপিক সেটের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ব্রিফ কোশ্চেন হচ্ছে সেটের সংজ্ঞা দাও, বা ইংলিশ ভার্সন অংশে এভাবে আসতে পারো ডিফাইন সেট। তাহলে এই কোশ্চেনটা ফাইন্যান্স 2019, মার্কেটিং 2018 এবং অ্যাকাউন্টিং 2021 সালে পরীক্ষা এসেছে। তো আমরা এক নম্বরে ব্রিফ কোশ্চেনের জন্য যেভাবে আনসার করতে পারি তা হচ্ছে, খেয়াল করো তোমরা, বাস্তব ও চিন্তা জগতে কতগুলো নির্দিষ্ট বস্তুর সুসংজ্ঞায়িত তাহলে আমরা কি লিখলাম একটু খেয়াল করো, বাস্তব ও চিন্তা জগতের কতগুলো নির্দিষ্ট বস্তুর সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলে। তাহলে আমরা কি লিখলাম খেয়াল করো, বাস্তব ও চিন্তা জগতের কতগুলো নির্দিষ্ট বস্তুর সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলে। এক নম্বরের জন্য এইটুকু আনসার করলে এনাফ। তুমি যদি উদাহরণ দিতে পারো তাহলে সবচেয়ে ভালো হয়। উদাহরণ লিখলাম, এ একটা সেট, এই সেটের উপাদানগুলো দিলাম আমি, ধরো ভাওয়েল গুলা লিখলাম, ইংরেজি বর্ণমালার যে ভাওয়েল গুলো আছে, স্বরবর্ণ এ, ই, আই, ও, ইউ। তাহলে আমি সেটের একটা উদাহরণ দিয়ে দিলাম। তাহলে এটা হলো কি ভাওয়েলের একটা সেট। তাহলে আমরা কি লিখলাম খেয়াল করো আবার, বাস্তব চিন্তা জগতের কতগুলো নির্দিষ্ট বস্তুর সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলে। একটা উদাহরণ দিয়ে দিবা। এক নম্বরের জন্য এইটুকুই এনাফ। এখন খেয়াল করো, এই সেট বিষয়টাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। সেট আসলে কি? দেখো, আমাদের সেটের যে সংজ্ঞাটা দেওয়া হচ্ছে, এই সংজ্ঞার বাইরে থেকে যদি আমরা তোমাদেরকে একটু বাস্তবধর্মী কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে আরো সহজে বুঝবা। সেট কিন্তু আমাদের জীবনের সাথে সম্পর্কিত। প্রতিদিন আমরা বুঝে অথবা না বুঝে সেট শব্দটা ব্যবহার করে থাকি। যেমন খেয়াল করো, সোফার সেট সেটের একটি উদাহরণ, ডিনার সেট, গহনার সেট, নবম শ্রেণীর এক সেট বই, প্রত্যেকটাই কিন্তু সেটের উদাহরণ। তোমরা সবাই কিন্তু এই শব্দগুলোর সাথে পরিচিত। এখন খেয়াল করো, এই যে শব্দ, আমি এখানে একটা সেটের একটা উদাহরণ দিলাম, কি লিখলাম, ইংরেজি বর্ণমালার স্বরবর্ণের সেট। এটা হলো ভাওয়েলের সেট। ভাওয়েল গুলা কিন্তু নির্দিষ্ট করা। ভাওয়েল কি কি? এ, ই, আই, ও, ইউ, এবং এগুলাকে আমরা একটা নির্দিষ্ট ক্রমে সাজিয়ে লিখলাম। প্রথমে এ বসবে, পরে ই, পরে আই, পরে ও, পরে ইউ। তাহলে এটা হচ্ছে কি ইংরেজি বর্ণমালার স্বরবর্ণের সেট বা ভাওয়েলের একটা সেট। এবং এখানে সেটের সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে বাস্তব চিন্তা জগতের কতগুলো নির্দিষ্ট বস্তু। এখানে অনেকগুলো নির্দিষ্ট বস্তু আছে, যেমন সেটের উপাদানগুলো কিন্তু নির্দিষ্ট। এখানে ভাওয়েল কয়টা হবে এটা নির্দিষ্ট করা, এবং কতগুলো নির্দিষ্ট বস্তু সুসংজ্ঞায়িত, যে কে আগে বসবে কে পরে বসবে এটাও কিন্তু নির্ধারণ করা আছে। প্রথমে এ আসবে, পরে ই আসবে, এভাবে আমরা সাজিয়ে লিখবো, একটা ক্রম রক্ষা করে লিখবো। এই উপাদানগুলোর সংগ্রহকে কি বলা হচ্ছে? সেট। সেট মানে হচ্ছে সংগ্রহ বা সমাহার। যেমন বাস্তব জগতের বস্তু কি হতে পারে? সুপার সেট। সেই সুপার সেটের উপাদানগুলো কিন্তু নির্দিষ্ট। কি কি থাকবে সুপার সেটে? কি কি উপাদান থাকবে নির্দিষ্ট করা। তাহলে আমাদের বসার আসন থাকবে, নাস্তা দেওয়ার জন্য ছোট একটা টেবিল থাকবে। এখন তোমাকে কেউ সোফার সেট দিল, তুমি যদি মন খারাপ করো, আমাকে সোফার সেট দিল, সোফার সেটের সাথে হাঁড়ি পাতিল কোথায়? হাঁড়ি পাতিল দেয়নি কেন? তাহলে কি হবে নাকি? সোফার সেটের উপাদান তো নির্দিষ্ট, সোফার সেটে কি কি থাকবে, সেখানে তুমি কখনো হাঁড়ি পাতিল প্রত্যাশা করতে পারো না। তাহলে সোফার সেটের কি কি উপাদান থাকবে আমরা সবাই জানি, এটা নির্দিষ্ট করা। আমি যে বললাম ডিনার সেট, ডিনার সেটে কি কি উপাদান থাকবে সবাই জানে। এখন তোমাকে কেউ একটা অনুষ্ঠানে এসে ডিনার সেট উপহার দিল, সে তুমি যদি মন খারাপ করো, ডিনার সেটের সাথে উপন্যাসের বই নাই কেন? তাহলে হবে নাকি? ডিনার সেটের সাথে কখনোই উপন্যাসের বই থাকবে না। তারপরে গহনার সেট, গহনার সেটে কি কি থাকবে সবাই জানে। তাহলে এই বস্তুগুলো নির্দিষ্ট করা, যে
কোন সেটের মধ্যে কি কি উপাদান থাকবে এটা নির্দিষ্ট করা এবং সুসংজ্ঞায়িত। আমরা যদি বলি বলা ইংরেজি বর্ণ, আমরা যদি এখানে খেয়াল করি, আমি বলি বাংলা বর্ণমালার স্বরবর্ণের সেট। স্বরবর্ণের সেট বললে প্রথম আমরা কি বলবো, স্বরীয়, স্বরিয়া, রস্বই, এভাবে ধারাবাহিকভাবে বলবো। সুসংজ্ঞায়িত, কে আগে বসবে কে পরে বসবে এটা নির্দিষ্ট করা, তাহলে এগুলো হচ্ছে সুসংজ্ঞায়িত। যেমন আমি বললাম ব্যঞ্জন বর্ণের সেট, স্বরবর্ণের সেট, তারপরে ইংরেজি বর্ণমালার বর্ণগুলোর সেট, এই সবগুলোই কিন্তু কোন বর্ণ আগে বসবে কোন বর্ণ পরে বসবে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। এই নির্দিষ্ট আমরা সেটের উপাদানগুলোকে এই নির্দিষ্ট নিয়মে আগে পরে এভাবে সুন্দরভাবে সাজিয়ে লিখবো। যেমন আমি যদি লিখি স্বরবর্ণের সেট, স্বরবর্ণের সেট, স্বরবর্ণের সেট বললে কি আসবে, স্বরবর্ণের মধ্যে উপাদানগুলো আছে স্বরীয়, স্বরিয়া, রসই, এভাবে উপাদানগুলো যাবে। এই উপাদানগুলো কে আগে বসবে কে পরে বসবে এগুলো কিন্তু নির্দিষ্ট করা, উপাদানগুলো এভাবে নির্দিষ্ট করা। এবং সেটের উপাদানগুলোর মাঝে অবশ্যই কমা চিহ্ন, কমা দিতে হবে, সেটের উপাদানগুলোর মাঝে কমা দিতে হবে এবং সেটকে সবসময় দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করতে হবে। সেটের উপাদানগুলোর প্রথমে দ্বিতীয় বন্ধনী দিতে হবে এবং শেষেও দ্বিতীয় বন্ধনী দিতে হবে। তোমরা কেউ কেউ দ্বিতীয় বন্ধনী দাও, দ্বিতীয় বন্ধনীগুলো দেখতে খুবই ভয় লাগে, এই জন্য দ্বিতীয় বন্ধনীগুলো একটু শেখার চেষ্টা করো, একটু কয়েকবার চেষ্টা করলে হয়ে যাবে। দ্বিতীয় বন্ধনী এভাবে যদি করে দাও তাহলে এটা দেখতে, ম্যাটটা দেখতে খুব খারাপ দেখা যাবে, এই জন্য দ্বিতীয় বন্ধনীটা একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করো। আশা করি কয়েকবার চেষ্টা করলে তোমরা পারবে। এখন তুমি যে সংজ্ঞাটাকে এভাবেও দেওয়া হবে যে কতগুলো নির্দিষ্ট বস্তুর সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলে, কতগুলো নির্দিষ্ট বস্তুর সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলে। সেট শব্দের অর্থ হলো সমাহার বা সংগ্রহ। পরবর্তী ব্রিফ কোশ্চেনটা তোমরা খেয়াল করো, সেট তত্ত্বের উদ্ভাবক বা জনক কে? এই কোশ্চেনটা ফাইন্যান্স 2022 এবং অ্যাকাউন্টিং 2017 সালে পরীক্ষায় এসেছে। তো এই কোশ্চেনের আনসার আমরা যেভাবে লিখতে পারি, সেট তত্ত্বের জনক হচ্ছে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর। এক নম্বরে ব্রিফ কোশ্চেনের জন্য এইটুকু অ্যান্সার করলে এনাফ, এইটুকু আনসার করলে তুমি একের মধ্যে 1 মার্কস পেয়ে যাবে। তো জর্জ ক্যান্টর এটা হলো তার সংক্ষিপ্ত নাম। জর্জ ক্যান্টরের পুরো নাম হচ্ছে, আমি পূর্ণ নামটা লিখে দিচ্ছি শুধু জানার জন্য, এটা পরীক্ষা খাতায় তোমাদেরকে লিখতে হবে না। জর্জ ফার্দিনান্দ লুডউইগ ফিলিপ ক্যান্টর। এটা হচ্ছে জর্জ ক্যান্টরের পুরো নাম কি, জর্জ ফার্দিনান্দ লুডউইগ ফিলিপ ক্যান্টর। আমার কাছে মনে হচ্ছে তার আত্মীয় স্বজন সবাই মিলে তার নামটা রাখছে। এখন আমরা কত বড় হয়ে গেল। এখন আমরা কি করি, আমরা পরীক্ষা খাতায় শুধু নামের প্রথম অংশ জর্জ লিখবো এবং শেষের অংশ ক্যান্টর লিখলেই হয়ে যাবে। তাহলে আমরা শুধু জর্জ ক্যান্টর লিখলেই তার আমরা পরীক্ষা ফুল মার্কস পেয়ে যাবো। পুরো নামটা না লিখলে কোনো সমস্যা নাই, পুরো নাম লেখার দরকারও নাই। এখন খেয়াল করি দেখো, এই যেমন জর্জ ফার্দিনান্দ লুডউইগ ফিলিপ ক্যান্টর, তাদের এই যে ফরেনারদের নামগুলো শুনলে আমাদের হাসি আসে, আমাদের কাছে মনে হয় কি বিদঘুটে নাম। এবং আমাদের বাঙালিদের নাম শুনলেও কিন্তু ফরেনারদের হাসি আসে, তারাও হাসে এই বাঙালিদের নাম এমন কেন। ঠিক একই অবস্থা, যেমন তাদের নামগুলো উচ্চারণ করতে আমাদের সমস্যা হয়, অনেক সময় আমরা উচ্চারণ করতে সমস্যায় পড়ে যাই। ঠিক একইভাবে ফরেনাররাও কিন্তু আমাদের নামগুলো উচ্চারণ করতে সমস্যায় পড়ে যায়, আমাদের নামগুলো কিন্তু তারাও সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। যেমন রিসেন্টলি খেয়াল করো, আমাদের একজন চিত্রনায়ক জায়েদ খান একটা প্রোগ্রামে গেল, সেখানে উপস্থাপক যখন তার নামটা অ্যানাউন্স করলো তখন কিভাবে বললো, বললো যে মিস্টার জাহিদ খান ফ্রম বাংলাদেশ। এখন খেয়াল করো, এই যে সে হলো জাহিদ খানকে বললো ক্যান, বাংলাদেশকে বললো বাংলাদেশ, তাহলে সেই এই দুইটা শব্দ তো সঠিকভাবে উচ্চারণ করে তাদের মতো করে তারা উচ্চারণ করছে, আমাদের মতো করে উচ্চারণ করতে পারে নাই। অতএব তোমরা একটু খেয়াল করো যে আমাদের, আমরা শুধু জানার জন্যই এই কথাটুকু বললাম, জর্জ ফার্দিনান্দ লুডউইগ ফিলিপ ক্যান্টর, এটুকু জেনে রাখলে হবে, পরীক্ষা খাতায় লিখতে হবে না। আমরা এই উপরের অংশটুকুই শুধু পরীক্ষা খাতায় আনসার করব। পরবর্তী ব্রিফ কোশ্চেনটা হচ্ছে একক সেট বা অদ্বিতীয় সেট বা এক উপাদানী সেট কাকে বলে? তাহলে এই কোশ্চেনটা অ্যাকাউন্টিং 2016 সালে পরীক্ষায় এসেছে। ইংলিশ ভার্সন অংশে কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ ইউনিট সেট। তাহলে আমরা দেখলাম একক সেট বলা যে কথা, অদ্বিতীয় সেটও একই কথা, এক উপাদানী সেটও একই কথা। তাহলে আমরা 1 নম্বরে ব্রিফ কোশ্চেনের জন্য আনসার এইভাবে লিখতে পারি, যে সেটে
একটি মাত্র উপাদান বা সদস্য থাকে তাকে একক সেট বলে। একক সেট বলে। তাহলে যে সেটে একটি মাত্র উপাদান থাকবে তাকে একক সেট বলে। এখন আমরা একটা উদাহরণ লিখতে পারি, উদাহরণ লিখতে ভালো উদাহরণ দিলাম। এই একটা সেট, এই সেটের উপাদান লিখলাম, শুধু একটা উপাদান 2 দিয়ে ফেললাম, মানে এটা একটা একক সেটের উদাহরণ। তুমি 2 লিখতে পারো, 3 লিখতে পারো, যে কোনো কিছু লিখতে পারো ইচ্ছা করে। একটা উপাদান দিয়ে লিখলে এটা একক সেট বা এক উপাদানের সেটের উদাহরণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেটে একটি মাত্র উপাদান বা সদস্য থাকে এইগুলাকে বলা হচ্ছে সেটের মধ্যে যে উপাদান থাকে এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক একটা উপাদান বা সদস্য, উপাদান বা এলিমেন্ট বলা হয়। যে সেটের উপাদানগুলো আমরা সাধারণত ছোট হাতের অক্ষরে লিখি এবং সেটকে বড় হাতের অক্ষরে প্রকাশ করি আমরা। তাহলে এখানে খেয়াল করো, এটাকে আমি বড় হাতের এ লিখলাম বা বড় হাতের বি বা বড় হাতের সি, সেটকে বড় হাতের অক্ষর দিয়ে লিখবা আর উপাদানগুলো ছোট হাতের অক্ষরে লিখবা। তাহলে খেয়াল করো, এখন এই একটা সেট, এই সেটের উপাদান শুধু আছে একটা, তাহলে এটাই হলো একক সেট বা এক উপাদানের সেট। পরবর্তী ব্রিফ কোশ্চেন খেয়াল করো, ফাঁকা সেট কি? হোয়াট ইজ এমটি সেট? এই কোশ্চেনটা ম্যানেজমেন্ট 2019 এবং ম্যানেজমেন্ট 2020 এবং মার্কেটিং 2019 সালে পরীক্ষা এসেছে। তাহলে খেয়াল করো, ফাঁকা সেট কি? আমরা অ্যান্সার লিখতে পারি, যে সেটে কোনো উপাদান নেই, যেই সেটে বা যেই সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বা এমটি সেট বা নাল সেট বলে। তাহলে ফাঁকা সেট হচ্ছে ওই সেট যে সেটের মধ্যে কোনো উপাদান থাকবে না। এখন আমরা যদি ফাঁকা সেট কেমন হতে পারে, যেমন খেয়াল করো, আমি যদি বলি ঢাকা কলেজের ছাত্রীদের সেট, ঢাকা কলেজে তো কোনো ছাত্রী নাই। তারপর ইডেন কলেজের ছাত্রদের সেট, ইডেন কলেজে তো কোনো ছাত্র নাই, তাহলে ইডেন কলেজের ছাত্রদের সেট বললে সেটা কি হবে? ফাঁকা সেট হবে। ইডেন কলেজে কোনো ছাত্র থাকবে না, ইডেন কলেজ হচ্ছে ছাত্রীদের কলেজ। ফাঁকা সেটকে সবসময় আমরা কিভাবে ফাঁকা সেটকে আমরা প্রকাশ করবো? এভাবে একটা শূন্য লিখে তির্যক ভাবে কেটে দিব, এটা হলো ফাঁকা সেট। এভাবে প্রকাশ করা হয়। অথবা ফাঁকা সেটকে এইভাবেও শুধু দ্বিতীয় বন্ধনী দিয়ে লেখা হয়। তাহলে আমরা লিখবো এবার ফাঁকা সেটকে এত বা এত এভাবে দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। এইটুকু লিখলে 1 নম্বরের জন্য এনাফ। তোমরা এইটুকু লিখলে একে 1 মার্কস পেয়ে যাবে। যে সেটের কোনো উপাদান থাকে না, এই যে দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করলাম, এর ভিতরে কোনো উপাদান আছে? কোনো উপাদান নাই। যে সেটের কোনো উপাদান নেই, কোনো উপাদান নেই, তাহলে তাকে বলা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেটকে হয় এই সিম্বল দিয়ে প্রকাশ করবে অথবা এই সিম্বল দিয়ে প্রকাশ করবে, যে কোনো একটা দিয়ে প্রকাশ করবে। এখন সমস্যা হয় কি, তোমরা কিছু কিছু স্টুডেন্ট, আমরা যখন ফাঁকা সেটকে আমরা শিখিয়ে দিই, ফাঁকা সেটকে হয় এভাবে লিখবা অথবা ফাঁকা সেটকে এভাবে লিখবা, দুইটার মধ্যে যে কোনো একটা চিহ্ন ব্যবহার করবা। এখন তোমরা কিছু কিছু স্টুডেন্ট কি করো, মনে যে আমরা, তখন তোমরা কি করো, এই যে দ্বিতীয় বন্ধনীও দাও, আবার ভিতরে আবারও ফাঁকা সেট দাও। তাহলে বিষয়টা কি এখন হলো, এটা ফাঁকা সেটের হয় দুইটার মধ্যে যে কোনো একটা দিবা। তুমি যদি দুইটাই ব্যবহার করো তাহলে তো হইলো না, তখন এটার নাম ফাঁকা সেট, এটার নাম ফাঁকা সেট। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে, এখন তোমরা যেভাবে লিখছো সেটা অনুযায়ী এটার নাম হয় ফাঁকা ফাঁকা সেট। এখন ফাঁকা ফাঁকা সেট লিখলে কি পরীক্ষা নাম্বার পাবা? তখন তো শূন্যই পাবা। এই জন্য সতর্ক থাকবা, হয় এই চিহ্ন ব্যবহার করবা বা এই চিহ্ন ব্যবহার করবা, কখনো এই ফাঁকা ফাঁকা সেট চিহ্নটা ব্যবহার করবা না। ঠিক আছে, আজকের লেকচার এখানেই সমাপ্ত। পরবর্তী লেকচারে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ ভালো রাখুক। আল্লাহ হাফেজ।